আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকটি মামলা তদন্ত প্রতিবেদন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হবে। বিজিবিকে বিশ্বমানের করে গড়ে তোলার অঙ্গীকার স্বরাষ্ট্র উপদেষ্টার। কক্সবাজারে 4টি নতুন ব্যাটালিয়নের উদ্বোধন। ভারত সীমান্ত হত্যা বন্ধ না করলে পাল্টা জবাব। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক যুবক নিহত। মরদেহ এখনো ফেরত দেয়নি বিএসএফ। পাবনার সাথিয়ার আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে 10 যানবাহনে ডাকাতি, নগদ অর্থ সংলঙ্কার লুট, আহত বেশ কয়েকজন। এবং ইলিশের প্রজনন নিশ্চিত করতে সকল ধরনের মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা, আইন অমান্য করলে জেল জরিমানা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। চলতি মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। সিলেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা জানান। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশটির সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া শেখ ইন্টারপোলের মাধ্যমেও তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে আইনগত পদক্ষেপগুলো আছে, একটা হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে তাকে রেড নোটিশ জারি করে গ্রেপ্তারের চেষ্টা, সেটা সরকারের পক্ষ থেকে অব্যাহত আছে। আমরা যখন গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে পেয়েছি, সেটার আলোকে ইন্টারপোলের কাছে আমরা পাঠিয়েছি তাকে যাতে গ্রেপ্তার করা হয়। তা আমরা চাইব যে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা একটা অপরাধীর পক্ষে অবস্থান নেবেন নাকি গণহত্যাকারীদের বিচারের প্রশ্নে, ন্যায় বিচারের প্রশ্নে একটা আইনের শাসনের প্রতি তাদের অবস্থান গ্রহণ করবেন। সীমান্ত রক্ষায় বিজিবিকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কক্সবাজারে বিজিবির নবগঠিত 4টি ব্যাটালিয়নের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ভারত সীমান্ত হত্যা বন্ধ না করলে কঠোর হবে বিজিবি। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন শাকিলের সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। উখিয়া ব্যাটালিয়ন, স্টেশন সদর দপ্তর ঢাকা, গার্ড পুলিশ ব্যাটালিয়ন ঢাকা ও K9 ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টার গাজীপুরের আত্মপ্রকাশ উপলক্ষে বিজিবির কক্সবাজার রিজিয়ন প্রশিক্ষণ মাঠে এই আয়োজন। সারা দেশে বিজিবির 5টি রিজিয়ন রয়েছে। কক্সবাজার রিজিয়নের অন্তর্ভুক্ত 2টি সেক্টরের আওতায় এতদিন 7টি ব্যাটালিয়ন সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করছিল। 8ম ব্যাটালিয়ন হিসেবে উখিয়া যুক্ত হওয়ায় মিয়ানমার সীমান্তে বিজিবির জনবল বাড়ল। সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি। নবগঠিত ব্যাটালিয়নের পতাকা উত্তোলন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন বিজিবি মহাপরিচালক। কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে গুলি বন্ধ না হলে আগামীতে ভারতীয় নাগরিকরা অবৈধভাবে অনুপ্রবেশ করলে একই পথ অনুসরণ করতে বাধ্য হবে বিজেপি। ভারতীয় অনুপ্রবেশ যারা করে, তো তাদের প্রতি যত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে? আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সহিংসতার জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে এবং আরো তো রোহিঙ্গা সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে। এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এমন দাবিও করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারত ও মিয়ানমার সীমান্তে যখন উত্তেজনা বাড়ছে, তখন বিজেপি তাদের সক্ষমতা বাড়ানোর জন্যই নতুন ইউনিট প্রতিষ্ঠা করছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কক্সবাজার। বর্তমান সময়ে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শুক্রবার রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার ধিতপুর ইউনিয়নের রাসাইপাড়া এলাকায় এক তাফসিরুল কোরআন মাহফিল শেষে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছেন, দ্রুতই সব ঠিক হয়ে যাবে বলেও জানান তিনি।
এটা পলিটিক্যাল কালচার গড়ে উঠুক, সহিষ্ণুতা বৃদ্ধি পাবে, রাজনৈতিক দলগুলোর ভিতরে ন্যাশনাল ইস্যু নিয়ে কনসেনসাস তৈরি হবে, এটা খুব প্রতিযোগিতামূলক হবে। আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার, কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি আমাদের কোনো ফ্যাসিনেশন নেই। আমরা লেভেল প্লেইং ফিল্ড, প্রতি রাজনৈতিক দলকে সমান সুযোগ দিয়ে অবাধ, সুষ্ঠু, ইম্পার্শিয়াল একটা নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক যুবক নিহত হয়েছে। উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত আল আমিনের বাড়ি উপজেলার পুটিয়া গ্রামে। স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় পুটিয়া সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত হয় আল আমিন। এরপর তাকে ত্রিপুরার একটি হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ এখন বিএসএফ ক্যাম্পে রয়েছে বলে জানিয়েছেন বায়েক ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল হোসেন। লাশ হস্তান্তর বিষয়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। বগুড়ায় বাড়িতে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সদর উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। নিহতদের স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সাথে তার স্ত্রী সকিনা প্রায় 1 মাস আগে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর গতরাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী সকিনার বাড়িতে গেলে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে সকিনাকে কুপিয়ে আহত করে। এ সময় বাধা দিলে সকিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে তারা মারা যায়। পাবনার সাঁথিয়া উপজেলার বেড়া মাতপুর আঞ্চলিক সড়কের ছেচানিয়া টলটের মাঝামাঝি স্থানে গাছের গুড়ি ফেলে 8-10টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাত 1টার দিকে সেচানিয়া ও তলটের মাঝামাঝি ব্রিজের পাশে সড়কে বড় বড় গাছের গুড়ি ফেলে প্রথমে একটি মালবাহী ট্রাক আটকে রাখে ডাকাতরা। এতে কিছু সময়ের মধ্যেই মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল সহ 8 থেকে 10টি আটকা পড়ে। এ সময় 15-20 জনের ডাকাত দল হাসুয়া, রামদা, ছুরি, চাকু সহ বিভিন্ন দেশি বিদেশি অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি করে। ছিনিয়ে নেয় টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ অন্যান্য জিনিসপত্র। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। আজ থেকে শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 4টি ইউনিট ও 3টি উপ ইউনিট মিলিয়ে 4,584টি আসনের বিপরীতে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদন করে 2,71,239 জন পরীক্ষার্থী। গত বছর আবেদন করেছিল 2,54,669 জন শিক্ষার্থী। সেই হিসাবে এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অংশ নিচ্ছে ছবির ভর্তি পরীক্ষায়। প্রতিটি আসনের জন্য গড়ে লড়বেন 55 জন। 8 মার্চ বি ইউনিট, 15 মার্চ সি ইউনিট ও 22 মার্চ ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে 10 মার্চ বি 1 ও 11 মার্চ বি 2 উপ ইউনিটের পরীক্ষা হবে, আর ডি 1 উপ ইউনিটের পরীক্ষা হবে 24 মার্চ। চট্টগ্রাম ছাড়াও ঢাকা ও রাজশাহী এই 2 কেন্দ্রের পরীক্ষা হচ্ছে। 2,71,240 জন পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেবেন 87,896 জন। বাকিরা অন্য 2 কেন্দ্রে পরীক্ষা দেবেন। ইলিশের প্রজনন নিশ্চিত করতে আজ থেকে শুরু হয়েছে সকল ধরনের মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা। ভোলা, চাঁদপুর, শরীয়তপুর সহ উপকূলীয় কয়েকটি জেলায় 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত সকল ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য বিভাগ। মাছ ধরা বন্ধ রাখার পাশাপাশি ক্রয় বিক্রয়ের পরিবহন, বাজারজাত ও সংরক্ষণের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ বিষয়ে জেলেদের সচেতন করার লক্ষ্যে নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিং সহ সব ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে প্রশাসন ও মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, জেলা উপজেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্য করলে জেল জরিমানার বিধান রয়েছে। তবে নিষেধাজ্ঞা চলাকালীন সরকারি ভিজিএফ চালের পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক অনুদানের দাবি জানিয়েছেন জেলেরা। পার্বত্য জেলা খাগড়াছড়িতে প্রথমবারের মতো ধান চাষের আধুনিক প্রযুক্তি সমন্বয় চাষাবাদ পদ্ধতিতে বোরো ধানের বীজ রোপণ করা হয়েছে। রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রে বীজ রোপণ থেকে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে পাকা ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দি করা হয়। কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে, এতে কৃষকের সময় বাঁচবে এবং অর্থ অপচয় কমবে।
খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। সনাতন পদ্ধতিতে বীজতলা তৈরি থেকে শুরু করে ধান ঘরে তোলা পর্যন্ত কষ্টের সীমা থাকে না কৃষকের। এতে শারীরিক ও আর্থিক ক্ষতিও কম নয়, কিন্তু সমলয় চাষাবাদ পদ্ধতি কৃষকের জন্য বয়ে এনেছে সুখবর। বোরো ধানের চারা রোপণ না করে প্লাস্টিকের ট্রেতে আধুনিক যন্ত্রের সাহায্যে লাগানো হয়েছে ধানের বীজ। এতে 20 থেকে 25 দিনের মধ্যে চারা মাঠে লাগানোর উপযোগী হয়ে ওঠে। অল্প খরচ ও কম সময়ে এমন চাষাবাদ পদ্ধতিতে খুশি সাধারণ কৃষকরা। সমলয়ে চাষ যে করতেছি ওইখানে আমাদের আগের চাষের অনুপাতে আর কি, মানে খরচটা অনেকটাই কম। আমরা যে চাষ করতাম, চাষের যে শ্রমিক যে খরচটা আগের তুলনায় বহু অংশে, কিন্তু শ্রমও কম লাগে, তাছাড়া সময়ও বাঁচে বেশি। এই মেশিন দিয়ে এই খরচ কম লাগছে, সুন্দরও লাগছে। অল্প সময়ে দ্রুত মানুষ রোপণ করা যায়। এটা দেখে আমাদের খুব আনন্দ লাগতেছে এবং এটা দিয়ে আমি উপকৃত হব বলে আমি আশা করি। 2024-25 অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ বিভাগ এই প্রথম দীঘিনালা উপজেলার তেবাংছড়া এলাকায় এবং পানছড়িতে শান্তিপুর এলাকার মোট 100 একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধানের চাষ করা হয়। এতে দুই উপজেলার 121 জন কৃষক সুবিধার আওতায় এসেছেন। মেকানাইজ কাল্টিভেশনে একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে পানছড়িতে, কৃষকরা খুব খুশি। আমরা আশাবাদী যে 158 থেকে 160 দিনের মধ্যে এই ধান কম্বাইন হারভেস্টার দিয়ে কৃষক প্রায় একই সময়ের মধ্যে কাটতে পারবে। সমলয় পদ্ধতির ব্যবহারে আরো বেশি লাভবান হবেন এমনটাই প্রত্যাশা কৃষকের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। নারায়ণগঞ্জে আলোচিত ত্বকী হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের 7 মাসেও শুরু না হয় ক্ষোভ প্রকাশ করেছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের চাষারায় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে বক্তারা এই ক্ষোভ জানান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি, সদস্য সচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, খেলাঘর আসরের সাবেক সভাপতি রথিন চক্রবর্তী, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন ও ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন। দিনাজপুরের বিরলে ধর্মজৈন ও বনগাঁও যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধর্মজৈন ও বনগাঁও মাদক নির্মূল কমিটির সভাপতি মোহাম্মদ মানিক হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ। বক্তারা দেশ ও সমাজকে মাদক মুক্ত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বিভিন্ন এলাকার মসজিদের মুসল্লি সহ সর্বস্তরের মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন। খুলনায় মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী। নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনার দাবিতে দুপুরে নগরীতে মশারি মিছিল বের করা হয়। নাগরিক সমাজের উদ্যোগে পিকচার প্যালেস মোড় থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আফম মহসিন ও অ্যাডভোকেট বাবুল হাওলাদার। বক্তারা মশা নিধনে কেসিসি প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার ক্ষোভ প্রকাশ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার দাপুনিয়ায় ১৫০০ মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার। এ সময় ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলম, দাপুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নড়াইল শিল্পকলা উৎসবের শেষ দিনে পাপেট শো ও পাপেট তৈরি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। SM সুলতান শিশু স্বর্গে পাপেট শো উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান মিঠু। এ সময় শিশুদের উদ্দেশ্যে কথা বলেন বরেণ্য শিল্পী মাহবুব জামাল শামীম, শিল্পী বলদেব অধিকারী, শিল্পী সমীর মজুমদার, SM সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি। পরে পাপেট শো এবং পাপেট নাটক মঞ্চস্থ ও শিশুদের হাতে কলমে পাপেট তৈরি শেখানো হয়। 3 দিনব্যাপী শিল্পকলা উৎসবে শিল্পী SM সুলতানের শিশুদের আঁকা ছবি ও শিশুদের চিত্র প্রদর্শনী ছাড়াও জুলাই বিপ্লবের দেওয়াল চিত্র প্রদর্শিত হয়।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।